অমাবস্যার সেই রাতটি আমার জীবনের এক এমন ক্ষত যা আজও শুকোয়নি। ক্যালেন্ডারের পাতায় সেটা ছিল এক সাধারণ শনিবার, কিন্তু প্রকৃতির অদ্ভুত নীরবতা আর চারপাশের থমথমে পরিবেশ যেন আগেই জানান দিচ্ছিল যে আজ অন্যরকম কিছু ঘটতে চলেছে। আমি তখন কর্মসূত্রে পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে থাকতাম। গ্রামটির নাম মহিষাদল সংলগ্ন কোনো এক জনপদ, যার চারপাশে মাইলের পর মাইল শুধু শালবন আর জলাজমি। গল্পের খাতিরে হয়তো অনেকে একে কল্পনা বলবেন, কিন্তু আজও যখন নিঝুম রাতে জানলার বাইরে বাতাসের শা শা শব্দ শুনি, আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যায়। সেই রাতের প্রতিটি মুহূর্ত আমার স্মৃতিতে খোদাই হয়ে আছে। শুরুটা ছিল একদম সাধারণ। সেদিন কাজ শেষ করতে করতে রাত প্রায় 10:30 বেজে গিয়েছিল। আমার থাকার জায়গা ছিল অফিস থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি পুরনো ডাকবাংলোতে। অমাবস্যার রাত হওয়ায় আকাশটা যেন মিশমিশে কালো কালিতে মাখানো। একটা তারা দেখারও উপায় নেই। গ্রাম্য রাস্তা, ল্যাম্পপোস্টের বালাই নেই, হাতে কেবল একটা ছোট টর্চ, যার আলোটা সেই নিকষ কালো অন্ধকারের কাছে বড়ই অসহায় মনে হচ্ছিল। সাইকেল চালিয়ে ফিরছিলাম। রাস্তার দুধারে বড় বড় ঝোপঝাড় আর প্রাচীন সব গাছ। মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক ছাপিয়ে কোনো নাম না জানা পাখির চিৎকার ভেসে আসছিল। হঠাৎ করেই আমি অনুভব করলাম চারপাশটা বড় বেশি নিস্তব্ধ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাকটাও যেন এক নিমেষে বন্ধ হয়ে গেল। সাইকেলের চাকা ঘোরানোর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। রাস্তার ঠিক যে জায়গাটিতে একটি পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে, যেটিকে গ্রামবাসী বুড়ো শিবের থান বলে ডাকে, সেখানটায় পৌঁছাতেই আমার মনে হলো কেউ আমাকে খুব কাছ থেকে লক্ষ্য করছে। আমি একবার টর্চটা ঘুরিয়ে চারপাশ দেখার চেষ্টা করলাম। কিছুই নেই, শুধু অন্ধকারের বুক চিরে গাছের ডালগুলো কোনো এক প্রেতাত্মার হাতের মতো নড়াচড়া করছে। একটু এগোতেই হঠাৎ আমার নাকে একটা তীব্র পচা মাংসের গন্ধ এলো। এত উৎকট সেই গন্ধ যে আমার বমি পাওয়ার উপক্রম হলো। ভাবলাম হয়তো কোনো পশু পাখি মরে পড়ে আছে, কিন্তু গন্ধটা আমার সাথে সাথেই এগোচ্ছিল। আমি সাইকেলের গতি বাড়িয়ে দিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার মনে হলো আমি সাইকেল যে গতিতে চালাচ্ছি রাস্তা যেন তার চেয়ে অনেক গুণ বেশি লম্বা হয়ে যাচ্ছে। 10 মিনিটের পথ যেন আধা ঘন্টাতেও শেষ হচ্ছে না। রাস্তার একটা বাঁক ঘুরতেই টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরা একটা ছায়া পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আমি ব্রেক কষলাম, বুকটা ধক ধক করছে। ভাবলাম এই নির্জন অমাবস্যার রাতে গ্রামের কোনো মেয়ে একা এখানে কি করছে? কে ওখানে? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই। ছায়াটি স্থির। আমি ভাবলাম হয়তো কোনো গ্রামবাসী বিপদে পড়েছে। সাইকেল নিয়ে খুব ধীর গতিতে এগোলাম। যখন আমি সেই মূর্তির ঠিক কয়েক হাত দূরে, তখন সে ধীর গতিতে আমার দিকে ঘুরল। টর্চের আলো তার মুখে পড়তেই আমার হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। তার কোনো মুখ নেই, শুধু একটা সমতল চামড়ার আস্তরণ। চোখ নেই, নাক নেই, ঠোঁট নেই, শুধু একটা আবছা রেখার জায়গায় কালো গর্ত থেকে গড়িয়ে পড়ছে আলকাত্রার মতো পালো রক্ত। সে এক অমানবিক গোঙানি দিয়ে আমার দিকে 2 হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। সর্বশক্তি দিয়ে সাইকেলের প্যাডেল ঘোরাতে শুরু করলাম। পিছনে শুনতে পাচ্ছিলাম সেই অদ্ভুত গোঙানি আর শুকনো পাতার উপর দিয়ে কারোর দ্রুত পায়ে হেঁটে আসার শব্দ। মনে হচ্ছিল বাতাস যেন ভারী হয়ে গেছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ করেই মনে হলো সাইকেলটা কেউ পিছন থেকে টেনে ধরেছে। যতই জোরে প্যাডেল মারি না কেন, সাইকেল 1 ইঞ্চিও এগোচ্ছে না। পিছনে তাকাতেই দেখলাম একজোড়া লম্বা হাড় জিরজিরে হাত আমার সাইকেলের ক্যারিয়ার আঁকড়ে ধরে আছে। সেই হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা আর হলুদ। আমি চিৎকার করে সাইকেল ছেড়ে দিয়ে দৌড়াতে শুরু করলাম। অন্ধকারেই হোঁচট খেয়ে পড়লাম রাস্তার পাশে এক নর্দমার মতো জায়গায়। সারা গায়ে কাদা। টর্চটা কোথায় ছিটকে গেছে জানি না। চারিদিকে এখন শুধুই হাহাকার করা অন্ধকার। আমি অনুভব করলাম আমার ঘাড়ির কাছে কেউ যেন তপ্ত নিঃশ্বাস ফেলছে। একটা চাপা ফিসফিসে আওয়াজ শুনলাম, কোথায় যাবি? তুই তো আমার সাথেই যাবি। আমি প্রাণপণে চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম সেই হাড় জিরজিরে হাতটা আমার গলার কাছে এগিয়ে আসছে। তার স্পর্শ বরফের মতো ঠান্ডা। আমি কোনো মতে পকেট থেকে আমার মোবাইলটা বের করার চেষ্টা করলাম, যদি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানো যায়।
ফ্ল্যাশটা জ্বলতেই দেখলাম সেই বীভৎস চেহারাটা আমার মুখের ঠিক ওপরে ঝুলে আছে। তার মুখ থেকে লাল লালা ঝরছে। আলোর ছটায় সে যেন কিছুটা থমকে গেল। আমি সেই সুযোগে উঠে দৌড়াতে শুরু করলাম। পিচ্ছিল কাদা আর ঝোপঝাড়ের ভেতর দিয়ে আমার পা দুটো যেন নিজের অজান্তেই যান্ত্রিকভাবে চলছিল। পিছনে সেই ভারী নিঃশ্বাসের শব্দ আর শুকনো পাতা মরমর করার আওয়াজটা এক মুহূর্তের জন্যেও থামেনি, বরং মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ডে সেটা আমার আরও কাছে চলে আসছে। হঠাৎ বুঝতে পারলাম আমি যে রাস্তায় দৌড়াচ্ছি সেটা চেনা রাস্তা নয়। আমি ঘোরের মাথায় মূল রাস্তা ছেড়ে বনের ভেতরের সরু একটা পায়ে চলা পথে ঢুকে পড়েছি। দুপাশে আকাশচুম্বী শাল গাছগুলো যেন জীবন্ত দানবের মতো দাঁড়িয়ে আছে। অমাবস্যার সেই নিরেট অন্ধকারে গাছের ডালগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এক অদ্ভুত কান্নার মতো শব্দ তৈরি করছিল। হঠাৎ আমার পা আটকে গেল একটা শিকড়ে। আছাড় খেয়ে পড়লাম মাটিতে। কপালটা কোনো একটা পাথরে লেগে ফেটে গেল। গরম রক্ত গড়িয়ে চোখের উপর চলে আসছে। অন্ধকারের মধ্যেও সেই রক্তের তামাটে গন্ধটা আমার নাকে এলো। আর ঠিক তখনই বনের নিস্তব্ধতা চিরে একটা বিকট অট্টহাসি ফেটে পড়ল। সে হাসি কোনো মানুষের হতে পারে না। মনে হলো যেন হাজারটা ভাঙা কাঁচ একসাথে পিষলে যে শব্দ হয় সেই রকম কর্কশ আর তীক্ষ্ণ। হাসিটা একবার সামনে থেকে আসছে, একবার পিছন থেকে। আমি টাল সামলে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দেখলাম চারিদিকে কুয়াশা জমে গেছে। কিন্তু সেই কুয়াশা সাদা নয়, কালচে ছাই রঙের। কুয়াশার ওপার থেকে সেই ছায়া মূর্তিটা আবার দেখা দিল। এবার সে একা নয়, তার পিছনে আরও কয়েকটা অবয়ব। কারুর শরীর অর্ধেক পোড়া, কারুর মাথাটা ঘাড়ের উপর ঝুলে আছে। তারা সবাই মিলে এক অদ্ভুত ছন্দে আমার দিকে এগিয়ে আসছে। তাদের নড়াচড়াগুলো স্বাভাবিক মানুষের মতো নয়, হাড়গুলো মটমট করে ভাঙার শব্দ হচ্ছে প্রতিটা পদক্ষেপে। দৌড়াতে দৌড়াতে আমি একটা জীর্ণ বিশাল লোহার গেটের সামনে এসে থামলাম। গেটটা আধ খোলা। ভেতরে একটা পুরনো আমলের 3 তলা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির দেওয়ালগুলো নোনা ধরা, জানলার খড়খড়িগুলো ভেঙে ঝুলে আছে। আমার কাছে আর কোনো পথ ছিল না। বনের সেই পিশাচগুলোর হাত থেকে বাঁচতে আমি ওই অভিশপ্ত বাড়ির ভেতরেই ঢুকে পড়লাম। বাড়ির ভেতরে ঢুকতেই এক গুমোট স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে ঝাপটা দিল। ধুলো আর মাকড়সার জালে 4-5টা ঢাকা। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম চার্জ 10%-এ নেমে এসেছে। আলোটা কাঁপছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় মনে হলো কাঠের ধাপগুলো থেকে ডুকরে ওঠার শব্দ হচ্ছে। হঠাৎ ওপরতলা থেকে একটা শব্দ ভেসে এলো, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি একটা বড় ঘরের দরজার আড়ালে লুকিয়ে পড়লাম। বুকটা এতটাই জোরে ধকপক করছে যে মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটছে। অন্ধকার কোণ থেকে হঠাৎ একটা ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু একটা হাত আমার মুখ চেপে ধরল। চুপ, আওয়াজ করবেন না, ওরা আপনাকে খুঁজে নেবে। এক বৃদ্ধের কণ্ঠস্বর। আমি তাকিয়ে দেখলাম এক জীর্ণ পোশাক পরা বৃদ্ধ, যার চোখ দুটো কোটরগত। তিনি আমায় ইশারায় চুপ থাকতে বললেন, কিন্তু কয়েক সেকেন্ডের পরেই আমি শিউরে উঠলাম। বৃদ্ধের হাতটা বরফের মতো ঠান্ডা, আর তার শরীরে কোনো স্পন্দন নেই। মোবাইলের শেষ আলোটুকু যখন তার উপর পড়ল, দেখলাম বৃদ্ধের গলার কাছে একটা গভীর কাটা দাগ, যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে গলাটা অর্ধেক নামিয়ে দিয়েছে। আমি ছিটকে সরে এলাম। বৃদ্ধটি এক বিভৎস হাসি দিয়ে মিলিয়ে গেলেন দেওয়ালের সাথে। তখনই বুঝতে পারলাম আমি যে ঘরে ঢুকেছি সেটা আসলে একটা কসাইখানা ছিল। মেঝেতে জমাট বাঁধা রক্তের কালচে দাগ, চারদিকের দেওয়ালে মানুষের নখের আঁচড়ের দাগ। হঠাৎ করে ঘরের চারদিকের জানলা দরজাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরের সেই অশরীরীগুলো এখন ঘরের ভেতর। তারা দেওয়াল বেয়ে মাকড়সার মতো নেমে আসছে সিলিং থেকে। তাদের চোখগুলো এখন জ্বলছে, ধিক ধিক করা আগুনের মতো লাল। সবচেয়ে বড় মূর্তিটা, যার মুখ ছিল না, সে আমার সামনে এসে দাঁড়ালো। এবার তার মুখে সেই কালো গর্তটা বড় হতে লাগল। সে তার লম্বা জিভটা বের করে আমার কপালে লেগে থাকা রক্তটা চেটে নিল। সেই স্পর্শে আমার মনে হলো আমার সমস্ত রক্ত যেন জমাট বেঁধে বরফ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম আজ আমার শেষ রাত। আমি পকেট থেকে দেশলাই বের করার চেষ্টা করলাম, যদি একটু আগুন জ্বালানো যায়। কাপা হাতে একটা কাঠি জ্বালালাম। আগুনের শিখাটা জ্বলতেই ওই পিশাচগুলো আর্তনাদ করে পিছিয়ে গেল। ওরা আগুনকে ভয় পায়। আমি একের পর এক দেশলাই কাঠি জ্বালিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেশলাইয়ের কাঠি শেষ হয়ে যাচ্ছে। শেষ কাঠিটা জ্বালিয়ে যখন আমি নিচে নামছি, দেখলাম সিঁড়ির মুখে সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। এবার তার হাতে একটা পুরনো আমলের বল্লম। তিনি ফিসফিস করে বললেন, অমাবস্যা শেষ না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে বেরোতে পারে না,
তুইও পারবি না। আমি আর কোনো কিছু না ভেবে ওপরতলার একটা ভাঙা জানলা দিয়ে নিচে ঝাঁপ দিলাম। নিচে ঝোপঝাড় থাকায় হাড় ভাঙেনি, কিন্তু সারা শরীর ছিলে গেল। আমি টলটলে দৌড়াতে আবার বনের ভেতর দৌড়াতে শুরু করলাম। পিছনে শুনতে পাচ্ছিলাম সেই সম্মিলিত চিৎকার, যেন সারা নরক আমার পিছু নিয়েছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে কানে এলো দূর থেকে একটা শঙ্খধ্বনি আর ঘণ্টার আওয়াজ। গ্রামের মন্দিরে ভোরের আরতি শুরু হয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে দিগন্তে। এক মুহূর্তের জন্য পিছনে তাকালাম, দেখলাম সেই কালো কুয়াশা আর ছায়া মূর্তিগুলো বনের গভীরে মিলিয়ে যাচ্ছে। আমি কখন জ্ঞান হারিয়েছি আমি নিজেও জানি না। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি গ্রামের মন্দিরের চাতলায় শুয়ে আছি। পাশে কয়েকজন গ্রামবাসী আর মন্দিরের পুরোহিত মশাই। তারা আমায় জানালেন কালকের রাতটা তারা আমার অচেতন অবস্থায় রাস্তার ধারে অচেতন অবস্থায় খুঁজে পেয়েছিলেন। আমার ঘাড়ের কাছে নীলচে 5টা আঙুলের দাগ স্পষ্ট হয়েছিল। পুরোহিত মশাই গভীর স্বরে বললেন, বাবা, কালকের রাতটা ছিল ঘোর অমাবস্যা। ওই বটগাছের তলা দিয়ে রাতে একা চলাফেরা করতে নেই। ওখানে যাদের মৃত্যু অপঘাতে হয় তারা আজও মুক্তি খুঁজে বেড়ায়। আজও সেই রাতের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। ওই ঘটনার পর আমি কলকাতায় শিফট হয়ে যাই। আমি আর কোনোদিন ওই গ্রামে ফিরে যাইনি। তো ভিউয়ার্সরা, আমার আজকের বলা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন হাড় হিম করা ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট ক্লিক দ্য বেল আইকন। তো ভিউয়ার্সরা, আজকের জন্য টাটা। দেখা হবে নতুন একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।